আহ খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কি ধরনের বিষয় আপনার কাছে জানতে চাই। তারপরে যদি একটু ভূমিকাতে বলতে হয়, পরপর বেশ কয়েকদিন আমরা যদি সার্জিও গোরের সফর থেকে শুরু করি বাংলাদেশে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত তিনি সফর করে গেলেন। তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে। আহ এরপর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে, তিনি ছুটে চলে গেলেন দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। এর আগেও তিনি দিল্লিতে গেছেন সার্জিও গোরের সাথে বৈঠকের পরপরই। মেসেজটা আসলে কি? এবং আপনি নর্থ ইস্ট নিউজে নানান ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর বাইরে আর কি ধরনের মেসেজ আপনার কাছে আছে? দিল্লিতে ঠিক কি ধরনের বৈঠক করলেন বাংলাদেশ ইস্যুতে দীনেশ ত্রিবেদী? পান্না ভাই, থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে ডাকার জন্যে। আমার মনে হয় যে ডিটেলস এখনো কেউই জানে না, কিন্তু যে ডিটেলস গুলো বেরিয়েছে, যতটুকু বেরিয়েছে, সেগুলো কিন্তু ভারত সরকারের থেকে কেউ ডিসপিউটও করছে না। সার্জিও গরের আসার আগে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, উনি মানে ভারতের তরফ থেকে সার্টেনলি। আর সেটা করতেও পারে না, কেন কিনা উনি হচ্ছেন মার্কিনী অ্যাম্বাসেডর এখানে, আর স্পেশাল অনবয় ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো যাই হোক, উনি যখন গেলেন ঢাকায়, তখন থেকেই কিন্তু যে ধরনের মিটিংস গুলো হয়েছে, তার থেকেই কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই যে এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে সঙ্গে, বৈঠকের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কি। যখন এই যে ভারতের তরফ থেকে যে গোয়েন্দা সংস্থার যে চারজন অফিসিয়ালস বাংলাদেশ গেলেন, এটা কোয়েনসাইড করলো একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যখন চর্চায় এলো যে তারেক রহমান সাহেব তাহলে কবে আসবেন ভারতে। কেন কিনা ওনাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এ আসতে, এবং তার সঙ্গে ব্রিক্স এর সঙ্গে মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেটা আমরা জানতে পারলাম ওদিন ওনার দপ্তর থেকে, বা তার দুদিন আগের থেকেই বলে দেওয়া হচ্ছিল। কিছু স্টোরিজ বেরিয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে উনি যাবেন না বাংলাদেশ, দিল্লিতে। তো এটা তো একটা আনডিপ্লোম্যাটিক মুভ হতো বাংলাদেশের তরফ থেকে। তারপরে যেটা আমরা এক্সামিন করতে শুরু করলাম যে এটার কারণ কি হতে পারে এবং তার পিছনে আসল স্টোরি কি আছে, তাতে জানা গেল, আর সেটা আমি লিখলামও গতকাল, যে উনি হয়তো এখন একটা এক্সক্লুসিভ মিটিং চান নরেন্দ্র মোদীর সঙ্গে, ওয়ান অন ওয়ান। আর তার জন্য উনি রাজি আছেন ওনার ভিজিটটাকে অ্যাডভান্স করতে। যেটা হচ্ছে, সেটা উনি ওয়েট করছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়ে যেতে, আর তার সঙ্গে খুব শীঘ্রই তারপরে একটা ক্যাবিনেট রিশাফল হতে চলেছে। এই দুটো কাজ দরকারি, খুবই ইম্পর্টেন্ট কাজ সেরেই কিন্তু উনি অগস্ট মাসে আসার চেষ্টা করছেন দিল্লিতে। এই ওয়ান অন ওয়ান মিটিংটা পেছনে উনি একটা লেজিটিমেসি চান ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ ভারতের। আর তার বিনিময় আর কি, মানে ডিপ্লোমেসি, দুটো স্টেটের মধ্যে আলাপ আলোচনা, সেগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই গিভ অ্যান্ড টেকের ওপরে। তো এতে কিন্তু আপনারা, আপনাদের হয়তো সবার নোটিস করে থাকবেন যে এই যে চার মেম্বার যে গোয়েন্দা সংস্থা থেকে ভারত থেকেও গেল, সেটা এমনি হয় না আর কি। হ্যাঁ, বলা হয়েছে ডিজিএফআই এর ইনভিটেশনে গিয়েছে, সেটা একটা কাভার স্টোরি হতে পারে, বাট তার পেছনে নিশ্চয়ই একটা আগের থেকেই এক ধরনের অঘোষিত এক ধরনের মানে কার্যকলাপ চলছিল আর কি, যে কিভাবে এরা আসবে এইখানে, আর কেনই বা আসবে। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম, গড়ের সঙ্গে বাংলাদেশের ডিজিএফআই চিফও তো
তিনি তো সম্ভবত দুই মাস আগে গেলেন ভারত সফরে, এবং সেখানে উনি মার্চ মাসে এসেছিলেন। তখন উনি হুম, একটা খুবই স্পেসিফিক কাজ নিয়ে এসেছিলেন, হ্যাঁ, সেটা হচ্ছে হাদি হত্যার যে যারা অভিযুক্ত আর হুম, কি, অ্যাকিউজ, তাদের হুম, হুম, ব্যাপারটা নিয়ে আর কি করা হলো আর কি। তারপর পরেই আমরা দেখলাম কিন্তু যে যারা অভিযুক্ত কলকাতায় আছে, তাদের বারাসাত কোর্টে তাদের প্রডিউস করা হয়েছিল। তাদের একটা দীর্ঘদিন তাতে বোঝা যাচ্ছিল আর কি যে খুব শিগগিরই তারা বাংলাদেশে যেতে পারবে না, কেন কিনা একটা লিগ্যাল প্রসেস আছে। কিন্তু তার বদলে যে এরা গেছে বা সেইটা আচ্ছা, রিটার্ন করতে গেছে, সেটা অত তাড়াতাড়ি প্ল্যান হয়নি। আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা অনেক পরের দিকে হয়েছে, যখন আচ্ছা। বাংলাদেশে এই কোরাস একটা ভয়েসেস শুরু হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে। তো ও, ও, আমার মনে হয় এই চারজন যারা গেছে তারা ওখানে গিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন নানান লেভেলে ডিসকাস করে এসছে। এই প্ল্যান অফ অ্যাকশনটা সার্টেনলি, এর মধ্যে তো আর কারোর কোনো সন্দেহ থাকা উচিত না যে শেখ হাসিনার ফেরত যাওয়াটা নিয়েই এই জায়গাটা, এই সফরটা আর কি। তো না, এখন আমার প্রশ্ন উম, হচ্ছে, চন্দ্রকান্ত, আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবেদন জানানো হচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই এখনো পর্যন্ত তাদের যেই মনোভাব, তাদের যে মানসিকতা, তাতে মনে হচ্ছে যে তারা ওই প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়, এবং ওই জায়গাতেই অনর আছে। যদি অনর থেকেই থাকে, তাহলে খোদ রয়ের চিফ সহ আরো 3 সদস্য, তারা তো আর এমনি এমনি হঠাৎ করে এসেই শেখ হাসিনা ইস্যুতে সেটাই কথা বলবেন না। সেটাই সেটা রাইট, সেটাই আমি বলবার চেষ্টা করছি। দেখো, হুম, একটা সরকারের একটা সার্টেন পজিশনটা কিন্তু নেওয়ার পেছনে কারণ থাকে, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে যুক্ত। তারা কি হুম, হুম। চাইবে যে এই জিনিসগুলো একেবারে তাদের টোন ডাউন করে তারা বলুক? তো কিন্তু তলে তলে কিন্তু ও, 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 অনেক কিছু ঘটছিল, যার প্রাইম এক্সাম্পল হলো এই যে চারজন গোয়েন্দা অফিসিয়ালস যারা গেলেন বাংলাদেশে। হুম। এটা তো নিশ্চয়ই যদি এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়েই হয়ে থাকে, তার সঙ্গে তো একটা কন্ট্রাডিক্টরি ইয়ে হয়ে যাচ্ছে না? তাহলে কেন অ্যালাউ করছো এদের আসতে? যদি বাংলাদেশ সরকার এত ফার্মলি চায় যে শেখ হাসিনা আসবে, সে এখানে এসে তাকে যে সেন্টেন্স করা হয়েছে সেই সেন্টেন্স উনি সার্ভ করবেন বাংলাদেশে, তাহলে তো এই কথাগুলো আরো বেশি ভাবে আসতো। তো হয়তো সেটা সার্ভ করবে, বাট উই ডু নট নো কি ফর্মে সেটা হবে। কেননা ওনার সঙ্গে কিন্তু সিকিউরিটির অনেক কিছু জড়িত আছে। ওনার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই চারজন সিনিয়র অফিসিয়াল একটা সংস্থার প্রধান সঙ্গে এসছে, এটা চারটেখানি কথা না আর কি। তার মানে এটার পিছনে নিশ্চয়ই মানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আপনি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতেই রয়ের প্রধান সহ আর বাকি 3 সদস্য এসেছেন তার সিকিউরিটি বিষয়ে? মোস্ট মানে সার্টেনলি, মোস্ট সার্টেনলি। আর তার most সঙ্গে আরো আর তার সঙ্গে আরো হয়তো ইম্পর্টেন্ট লিগ্যাল ইস্যু, সেই লিগ্যাল না, ইস্যুস গুলো অনেক বেশি ডেলিকেট আমার মনে হয়। এখন এখানে দুটো বিষয় আছে। শেখ হাসিনা ইস্যুতেও যদি হয়ে থাকে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, সে সেই মানে সেই পথে, মানে তিনি নিজের ঘোষণা অনুযায়ী যদি ফিরে আসেন, সেদিক থেকে একটা সিকিউরিটি বিষয় আছে। আর একটা হচ্ছে, যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে, সেক্ষেত্রেও সিকিউরিটির বিষয় আছে। এখন আসলে তারা এসেছিলেন কোন ইস্যুতে, কোনটাকে সামনে রেখে? মানে শেখ হাসিনার ঘোষণা আ- অনুযায়ী আ- ফেরত দিতে? আমার মনে হয় ওনার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে দ্যাট ইজ পার্ট এ। পার্ট বি হচ্ছে যে ওখানে আহ, অনেক ফোর্সেস আছে বাংলাদেশে, যারা অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, সিকিউরিটি রিলেটেড প্রবলেমস। সেটা নিয়ে প্রাইম চিন্তা। তার সঙ্গে হলো হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে ওনার এগেনস্টে যে ওনাকে যেই চার্জেস এর মাধ্যমে যেই সেন্টেন্সিং গুলো হয়েছে,
আমরা জানি যে এই যে আইসিটি বাংলাদেশে, এই আইসিটিটা একটা ডিসক্রেডিটেড ফোরাম, এটা একটা জুডিশিয়াল প্রসেস, ডিউ প্রসেস অফ ল যে ফলো করেছে তা না। আমরা দেখছি তারা কোয়েশ্চেনেবল উইটনেসেস নিয়ে এসে তাদের তরফ থেকে তাদের দিয়ে বলিয়ে নিয়ে আছে, যার বেসিসে তারা একটা, এটা কি কোনো আইন যে এখানকার চারজন যে গোয়েন্দা অফিসিয়ালস ঢাকায় গিয়েছিল, তারা গিয়েছিল আহ, নানান লেভেলে কথা বলতে, বাট প্রাইমারিলি এইমড অ্যাট রিটার্ন, মানে শেখ হাসিনার ফেরত যাওয়া, এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি ভুল না বুঝে থাকি, আপনার বক্তব্যগুলোকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনি বলতে চাইছেন শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, সে যে প্রক্রিয়াতেই হোক, শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে বা যে প্রক্রিয়ায় বিচার চলছে, এগুলো এইসব আলোচনার মধ্যে ইনভলভ করা হচ্ছে। নিশ্চয়ই, মানে আমি বললাম তো সেটা, যে সেন্টেন্সিংটা কি বেসড অন দ্য ট্রু স্পিরিট অফ ল অর জাস্টিস, না, সে ঠিক আছে, আমি বারবার বলছি এটা নিয়ে অবশ্যই বিতর্ক ইনস্টিটিউশনাল। আছে, এটা আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। অ্যামনেস্টি রাইট। ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা ওই এইসব নিয়ে নানান ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে। কিন্তু আমি বলতে রাইট। চাচ্ছি ভারত ইস্যুতে, ভারতের মানে গোয়েন্দারা এখানে আসা বা দীনেশ ত্রিবেদীর বিভিন্ন পর্যায়ের বৈঠক, মানে এর মধ্যে আমি যদি সরাসরি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনাদের, আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজ, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়াগুলো চলছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একটু ভেঙে বলবেন কি? আমি তো এটা এতক্ষণই তাই বোঝাবার চেষ্টা করছিলাম, যে এগুলোও তো কনভারসেশনের, ডিসকাশনের মধ্যে এসছে। এবং তাহলে আলোচনাটা কোথায় গিয়ে থেমেছে আপনি আমাদেরকে জানাবেন, যে আসলে এই দণ্ডাদেশ স্থগিত হতে পারে? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ইউ যে উইল বি এটা, সারপ্রাইজ। আই ওয়ন্ট বি সারপ্রাইজড যে আচ্ছা। এগুলো স্থগিত হতে পারে আর কি। আহ, অবশ্যই এটি একটা মানে চমকদার নিউজ, অবশ্যই এটা যেটি আপনি বলছেন এটি নিঃসন্দেহে একটি ব্রেকিং নিউজ, যে তার সাজাও স্থগিত হতে পারে। আমি এবার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে যেতে চাই, যে শুরুতেই প্রশ্ন করছিলাম। দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার পরপরই আবার সার্জিও গোরের সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, আপনাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই সব বিষয়ে কথা হবে, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সেখানে এসেছে। অবভিয়াসলি মানে ডেফিনেট করে বলা যায় যে আহ, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথাবার্তা হয়েছে। কিন্তু সেখানে কি স্পেসিফিক্যালি বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে, নাকি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বাংলাদেশ ইস্যুটি আসার কথা? আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ নিয়েও স্পেসিফিক্যালি কথা হয়েছে, অলদো এই জিনিসগুলো আহ, গওর সাহেব নিজের টুইটে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেননি। ভারতের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, যে অ্যাডমিট করা হয়েছে, এগ্রি করেছে যে গড় গড় সাহেবের সঙ্গে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার রাজীব দোভাল, ওনার বৈঠক হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা দু দফায় বৈঠক হয়েছে। তাহলে আমরা কি এটা আহ আহ এটা কি মানে যেটাকে আমরা বলবো যে তারা দে ওয়ার সার্টেনলি নট ডিসকাসিং দ্য ওয়েদার, তাই তো? তো ও, হুম, হুম। ও, আর ওনাদের যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি ওনারা ডিসকাস করে থাকেন, তার মধ্যে বাংলাদেশ ফিচার্স রাইট এট দ্য টপ অ্যাজ ফার অ্যাজ দিস রিজন ইজ কনসার্নড। তো এটা নিয়েই কিন্তু এত জিনিস ঘটছে, সেখানে বাংলাদেশ ফিচার করবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক, তাই না? তো বাংলাদেশ নিশ্চয়ই ফিগার করেছেন।
আর আপনি দেখবেন যে এই মিটিং গুলো কিন্তু তিনটে মিটিং হয়েছে। একটা হচ্ছে যে সার্জিও গড় আর অজিত দোভাল সাহেবের মধ্যে মিটিং হয়েছে। একটা মিটিং হয়েছে আমাদের হাই কমিশনার যে আছেন বাংলাদেশে মিস্টার দীনেশ ত্রিবেদী আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। আর আরেকটা মিটিং আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি আহ, যে সেটা হয়েছে বিটুইন মিস্টার দোভাল আর মিস্টার ত্রিবেদীর মধ্যে। তাহলে এই তিনটে যে নোড নোডাল পয়েন্টসে যে মিটিং গুলো হয়েছে তার থেকে একটাই কমন এলিমেন্ট বেরোয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। তার জন্যই কিন্তু শেখ মিস্টার ত্রিবেদী এই মিটিংস গুলো করেছেন। আর তার সঙ্গে এটাও এক্সপ্লোর করেছেন যে তারেক রহমান সাহেবের যদি অগাস্টেই আসতে চান, অগাস্টের শেষের দিকে, সেটাকে কিভাবে আমরা ফিগার আউট করা যেতে পারে, কিভাবে সেটাকে রিয়ালিটি একটা করা যেতে পারে। কেন কিনা ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট ডিল মেকিং। তো এখানে যদি আমরা শেখ হাসিনার ফেরত দেওয়ার কথাটা বলি আর কি, ফেরত যাওয়ার কথাটা, তার সেফটি সিকিউরিটি, তার বিরুদ্ধে যে এই সব মানে কোয়েশ্চেনেবল সেন্টেন্সেস যেগুলো হয়েছে সেগুলো যদি একদিকে রাখি, আর তারেক রহমান সাহেবের ভারতে আসা, তার একটা লেজিটিমেসি সিক করা। ও আগে কি ছিল, আগে ছিল উনি আসবেন এখানে বিমস্টেক বা ব্রিক্স এর মিটিং এ, যেটা একটা মাল্টিল্যাটারাল ফোরাম। সেখানে ওনার সঙ্গে যে ইম্পর্টেন্সটা উনি ওয়ান অন ওয়ান মিটিং এ পেতেন, সেটা কিন্তু ওই ধরনের মাল্টিল্যাটারাল ফোরামের মধ্যে থেকে সাইড লাইনসে মিটিং হচ্ছে সেটা পেতেন না উনি। তো এই জিনিসটা কিন্তু বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছেন তারা এটা এই 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 ডিলটাই হয়তো তাদের অবজেক্টিভ ছিল, যে আমি যদি শেখ হাসিনাকে আসতে দিই তাহলে ভারত আমাকে কি দিতে পারে, সেটা হলো লেজিটিমেসি দিতে পারে। আচ্ছা, তাহলে ওইটা কি হতে পারে, ভারত কি দিতে পারে? লেজিটিমেসি আর কি ইন টার্মস আচ্ছা, অফ। লেজিটিমেসি তো আগেই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন, এবং নিশ্চয়ই। সম্পর্ক কিন্তু তার গভীর হতে মধ্যে চায়। তার মধ্যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউনসও হয়েছে এই 6 মাসের আচ্ছা। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের একটা টেনশন বিল্ড আপ করেছিল, রাইট? আচ্ছা। টেনশনটাকে রিলিভ করার জন্যই কিন্তু দুদিক থেকেই এই জায়গাটায় আসবার একটা চেষ্টা করা হয়েছে। তারই রিফ্লেকশন আমরা পাবো যদি তারেক রহমান সাহেব তড়িঘড়ি করে অলমোস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর তার সঙ্গে ক্যাবিনেট রিশাফলের পরেই যদি উনি অগস্টের শেষের দিকে ভারতে আসেন সফরে। আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে করি, খুবই সাদামাটা গোছের, আবার নিশ্চয়ই একটু জটিলতাও থাকতে পারে এই প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে, আহ যুক্তরাষ্ট্র তো রিজিম চেঞ্জ করেছে বাংলাদেশের, এটা এখন ওপেন সিক্রেট। যারা আন্দোলন করেছে তারা, তাদেরও অনেক যারা ভাবগুরু পর্যায়ে আছে তারাও স্বীকার করেন, ফরহাদ মাজার থেকে শুরু করে আরো অনেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন চেয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন শেখ হাসিনা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে থাকে, শেখ হাসিনাকে আবার রিটার্ন করার ইস্যুতে, কেন তাহলে যুক্তরাষ্ট্র এটি চাইবে? ভারত না হয় সবসময় আওয়ামী লীগের ওয়েল উইশার ফ্রম দ্য বিগিনিং, কিন্তু যুক্তরাষ্ট্র কেন এক্ষেত্রে ঐকমত্য পোষণ করবে শেখ হাসিনা ইস্যুতে? দুটো কারণ হতে পারে। একটা হলো যে বাংলাদেশে প্রলংড ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনসার্টেনটি, একটা ইকোনমিক কন্ডিশন যে একটা খারাপের দিকে চলে গিয়েছে, অলরেডি যাচ্ছে না, হুম, হুম। চলে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের ফোর্সেস দের রাইজ হতে পারে, যারা বাংলাদেশকে বাংলাদেশকে সিকিউরিটির তরফ থেকে আরো একটা সংকটের জায়গায় নিয়ে যেতে পারে। সেইটা একটা।
তার সঙ্গে হচ্ছে আমাদের দেখতে হবে যে আহ, উম, একটা রিয়েল পলিটিক্স যাকে বলে আমরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে নিশ্চয়ই, যে তাদের যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাদের যদি পলিটিক্যাল ইনক্লুসিভ পলিটিক্স, যেটা ভারত কথা বলেছে এগুলো নিয়ে, তার মধ্যে যদি থাকতে হয়, তাদের কিন্তু রিয়েল টার্মসে চিন্তা করতে হবে বা রিয়ালিটি টার্মসে চিন্তা করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছু করা যাবে না। তারা দেখিয়ে দিয়েছিল এই সরকারের পতন, আহ, তারাই ঘটিয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের টিকে থাকার জন্য আওয়ামী লীগের তরফ থেকেই কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, যে আমাদেরও হয়তো একটা জায়গায় গিয়ে অনেক কিছু চাহিদা যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা ইকোনমিক হোক, সেটা সিকিউরিটি রিলেটেড হোক, সেটাকে মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা এটাই দেখতে পাবো। শেখ হাসিনা যে ফিরে গিয়ে পাওয়ার অ্যাজিউম করবে, এই ইলিউশনের মধ্যে যদি আওয়ামী লীগের সাপোর্টার্সরা না থাকে, তাহলেই বেটার। কেন কিনা বাংলাদেশে এই ঘন ঘন ইলেকশনও কিন্তু খুব একটা যে পলিটিক্যাল স্টেবিলিটির রিফ্লেকশন হবে তা না। আমার মনে হয় যে বিএনপি সরকারকে এই টার্ম কমপ্লিট করতে দেওয়া উচিত। আমার মনে হয় যদি মিড টার্ম ইলেকশন হয়, তাহলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। তো আহ, তো সেখানে কেন কিনা অনেকেই এগ্রি করেছে যে এই যে 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে যাওয়ার পরেই হয়েছে। অলদো অলদো সেই ইলেকশনটা ইনক্লুসিভ। প্রথমেই আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা তাদের একটি সেল গঠন করতে চেষ্টা করছে বাংলাদেশে, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটির প্রতিবেদনে। আপনার এই জায়গাটিতে এসে প্রতিক্রিয়া কি, এবং জঙ্গিবাদের এক ধরনের উত্থান আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে দেখেছি, কি বলবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি সালাম জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনছে। আসলে এটা বলতে আমার খুব কষ্ট হয় যে এই দেশটা আসলেই মৌলবাদীদের ষড়যন্ত্রের কবলে চলে গিয়েছে। আমি এইমাত্র বসে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম। এত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, উনি যখন পার্লামেন্টে কথা বলেন মনে হয় উনি পিশাব। ওই যে আমি বলি তার ভিতর এবং বাহির এক না। আমি তাকে যত চিনি, বাংলাদেশের কেউ তাকে চিনে না, এবং সিলেটের মানুষ বিশেষ করে কুলাউড়ার মানুষ তাকে খুব ভালো চিনে। হুইজ সে তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান, সাবধান, সাবধান, আর এক কদম আগাবেন না, সাবধান, ভালো হবে না। তার যে রূপটা আমি দেখলাম, এই রূপ তার তো হওয়ার কথা না। এর পিছনে যদি ষড়যন্ত্রমূলক কোনো শক্তি না থাকে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, জঙ্গি তো নয়। তারপরে ওরা যে আস্ফালন এবং উদ্ধত্তটা দেখাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর পিছনে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি, বিশেষ করে আইএস, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানে যারা আছে হিজবুত তাহরির থেকে ধরে লস্করি তৈয়বা থেকে ধরে, তারা মদত পাচ্ছে এবং প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই সময়টাতে থানা লুট করা, পুলিশ হত্যা করা এবং শত শত অস্ত্র
লুট করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা একটা অস্ত্রধারী সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কারণেই আজকে তারা মনে করছে যারা যে কোনো কাজ তারা যে কোনো সময়ে করতে পারে। কেউ আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, কেউ 72 ঘন্টা আলটিমেটাম দেয় তারেক রহমান সাহেবকে। ইচ্ছা করলেই আমরা তাদেরকে ফেলে দিতে পারি। শেখ হাসিনা দিল্লি গেছে, তারেক রহমান তো লন্ডন যেতে পারবে না, সাবধান তারেক রহমান। এই ধরনের উদ্ধত্তপূর্ণ হুমকিগুলো দিয়ে যাচ্ছে এবং এইটাও বাস্তব যে তারা প্রাথমিকভাবে যে শক্তিটা প্রদর্শন করবে সেই শক্তিটা মোকাবেলা করতে অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি। এখনো যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা তাদের এই আস্ফালনকে রুখতে না পারি এবং এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা মহা ভুল করব, দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে জাতিসংঘ থেকে যে জিনিসটা বলা হয়েছে, আমি কয়েকদিন আগে 4 দিন আগে একটা টক শোতে আমি বলেছি, ইয়েস, বাংলাদেশে পাকিস্তানের চেয়ে জঙ্গি অনেক বেশি। পাকিস্তানের একটা পার্লামেন্ট সিট জামাত পায় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 70টা সিট তারা পেয়ে ফেলে। কাজে তাদের আস্ফালন পাকিস্তানের চেয়ে বেশি, জঙ্গি পাকিস্তানিদের চেয়েও। এবং জঙ্গিদের এটা হলো একটা সাংঘাতিক ধরনের ফিল্ড, যে ফিল্ডে তারা জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না, শুধু তারা সমস্ত কিছু এইখানে চালাতে পারে। এই দেশটাকে আফগানিস্তান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযোদ্ধারা যদি সচেতন না হই তাহলে আমাদের বিপদ আছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা। আপনি কি মনে করছেন যে জামাতে ইসলামী বা তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশে আল কায়দার মতন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তাদের সাথে সবাই আছে, কারণ যেখানে এখানে আন্দোলন হইলে পরে, আন্দোলন জয়ী হইলে পরে পাকিস্তানে সেই মানে ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়, উৎসব হয়। লস্করে তো এবার মতো সংগঠনরা বলে আমরা ৭১-এর প্রতিশোধ নিয়েছি। কাজে তাদের সঙ্গে আল কায়দার সম্পর্ক থাকাটা বিচিত্র না, আমি মনে করি আছে। এবং সরকারের এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। সরকার এখনো যদি তাদেরকে মনে করে তাদের সহযোগী বন্ধু, এটা খুব ভুল করবে, খুব ভুল করবে। আমি আবারও বলছি, খুব ভুল করবে। আপনি যেটি বলছেন, অনেকেই বলছেন যে জামাত বা জামাতের সাথে অন্য যারা এই যে নতুন দু একটি দল আছে তারা যে জোট বেঁধেছে, জামাত, এনসিপি বা আরো দু একটি দল, এই জোটকে বর্তমান সরকার, বিএনপি সরকার বেশ খানিকটা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে সরকার চাইছে। যদি আপনি নিজেও যে কথাটি বললেন যে ছাড় দিলে ভুল করবে, কিন্তু অনেকে বলছে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে কি ধরনের পরিণতি হতে পারে বিএনপির জন্য, আপনার দলের জন্য? আমি এটা বুঝি না। ছাড় দিচ্ছে বললেও এটা সবটা বলা হবে না। এর কারণ হলো এখানে যে ছাত্র শক্তি এবং যুব শক্তি বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু একদম এইসব রাজাকারের বাচ্চাদেরকে সহ্য করে না, পছন্দ করে না। তাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে মাঝে মধ্যে। কিন্তু উপরের দিকে বিএনপির মধ্যে কিছু যারা ৭১ সনে, যাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে একটা দুর্বলতা আছে জামাতের প্রতি। আমি বলছি না, অনেকে মনে করে যে বিএনপির মধ্যে একটা পার্সেন্টেজ জামাতের প্রতি দুর্বলতা আছে, এটা তাদের আদর্শিক বা নীতিগত কারণেই। এই জায়গাটা কিন্তু বিএনপিকে সাবধান থাকতে হবে। এবং যদি সাবধান না হয়, এইরকম ৭-৫, ১২ ধরনের কথা যদি বলে, হ্যাঁ মুক্তিযুদ্ধ চাই, জঙ্গিবাদও অসুবিধা নাই, এই ধরনের মনোবৃত্তি নিয়ে কিন্তু এদেরকে থামানো যাবে না এবং বাংলাদেশের সঠিক রাজনীতি দেশে হবে না, বাংলাদেশও নাও থাকতে পারে। এইরকম যে আমরা মুক্তিযুদ্ধ চাই, গণতন্ত্র চাই, আর জঙ্গিবাদ থাকলে, সাম্প্রদায়িকতা থাকলে কোনো অসুবিধা নাই। রাতের বেলা একটু ফোন করে তাদেরকে একটু
ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন বলে আসেন একসাথে কাজ করি বললেই সব শেষ হয়ে যাবে। সাপ কোনোদিন সুবল দিতে ভুল করে না। এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। এই কথাটা আমি বললাম, এটা একদিন প্রমাণিত হবে। আহ, আমরা কি সেই জায়গা থেকেই দেখছি যে জুলাই যে জাদুঘরটি প্রতিষ্ঠিত হলো, জুলাই জাদুঘর, আহ এক ধরনের আইন করা হলো, আইনে বিধান করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কোনো ধরনের কোন স্থাপন নিদর্শন ধ্বংস বিনষ্ট বা পরিবর্তন ক্ষতি সাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড। আর এই জাদুঘরের কিছু নিদর্শন চুরি বা পাচার করলে তার জন্য 5 বছরের কারাদণ্ড এবং বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ধ্বংস করা হলো, লুটপাট করা হলো, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি অবশ্য 71-এর অসংখ্য স্মৃতি নিদর্শন ছিল যেখানে, সেগুলো গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবং এখনো অনেক কিছু হচ্ছে। কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের বা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে। যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের কিছু হলে তার জন্য 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হচ্ছে। এটি কিসের আলামত? এই ধরনের কোনো আইন বা সার্কুলার দিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো দর্শনীয় স্থান রক্ষা করা যাবে, তাহলে বোঝা গেল যে এদের মধ্যেই দুর্বলতা আছে, জাদুঘরের মধ্যেই দুর্বলতা আছে। অর্থাৎ জাদুঘরটা এটা সার্বজনীন না এবং সার্বজনীন ভাবে মানুষ এটাকে স্বীকারও করে না। এই দুর্বলতাকে হয়তো বা এই আইনটা করা হয়েছে। আমি জুলাই জাদুঘর সম্পর্কে বেশি বলতে চাই না। দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। জুলাই জাদুঘর কতদিন, কিভাবে, কতটুকু মানুষ গ্রহণ করবে না করবে, ইতিহাস সেটা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা 15 বছর দেশটাকে চালাইছিল, এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের দুষ্কর্ম কম দায়ী নয়। তারাই কিন্তু এই দেশটাকে আজকে রাজাকার আল বদরের বাচ্চাদের হাতে তুলে দিছে এবং এই ধরনের আইন আমাদেরকে শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে কি থাকবে না, ইমাম হুসেনের স্মৃতি কিন্তু 200 বছর পরে আসছে। 200 বছর, কারবালার 200 বছর পরে ইমাম হুসেনের স্মৃতি সারা পৃথিবীতে আসছে। ইমাম হুসেন আজকে সারা পৃথিবীর মুসলমানের 10ই মুহররম আসার সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের পুণ্য স্মৃতি ভেসে উঠে মানুষ হাই হুসেন হাই হুসেন করে কাঁদে, ইয়াজিদকে অভিসম্পাত দেয়, ইয়াজিদকে অভিশাপ দেয়। এই জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধকে কেউ এদেশে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধ মানুষের হৃদয়ে থাকবে, ইতিহাসে থাকবে। আর মুক্তিযুদ্ধটা শুধু বাংলাদেশের ভিতরের ব্যাপার ছিল না। ওই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর শুধু বাংলাদেশের এই 54,000 বর্গ মাইল জায়গার ব্যাপার না, এটা সারা পৃথিবীর আজকের 100-212টা দেশের ব্যাপার। সবাই জানে হোয়াট ইজ হোয়াট। এখানে কে কি করলো বা করলো না, মুক্তিযুদ্ধকে সম্মান করলো কি করলো না, এইটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই অধ্যায়কে কেউ ধ্বংস করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে। ইউ ওয়েট ফর টাইম, দেখেন কি হয়। মুক্তিযুদ্ধ অবশ্যই ফিরত আসবে। আর মুক্তিযুদ্ধ ফিরত না আসলে, মুক্তিযুদ্ধ সম্মানিত না হইলে, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত না হলে কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা করতেই হবে। এবং আজকে যারা করছে তাদেরকে আমি এটা বলতে চাই না কিছু, কিন্তু আমার ধারণা গণতান্ত্রিক শাসন যদি চলে, আস্তে আস্তে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনো যেন কোথায় কিভাবে অন্ধকারের জীবেরা
ড্রেইনের সেই সব ময়লা আবর্জনার জীবেরা কি যেন ভাবে কোথায় যেন নিঃশ্বাস ফেলানো, ভালোভাবে নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাচ্ছে। এইটাও এক সময় বন্ধ হয়ে যাবে, যেদিন জনগণ বুঝবে যে এরা হলো রাজাকারের বাচ্চা, স্বাধীনতার বিরোধীদের বাচ্চা। এবং এইটা মুক্তিযুদ্ধ। তখন একটা কথা বলি, একটা রাজনৈতিক যুদ্ধ হবে, মুক্তিযুদ্ধ চাও কি চাও না, নাকি রাজাকার আলবদরের দেশ চাও, নাকি পাকিস্তান চাও, তখন দেখবেন ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধ জিতবে এবং প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কেউ কথা বলার সাহস পাবে না। মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের শেষ কথা। আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে একটি অংশ আছে যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে চলে, বা স্বাধীনতা বিরোধী একটি অংশ বিএনপির মধ্যে রয়েছে, সেটি অনেকেই বলেন, আপনি সেটি বলছেন। এই যে আইনটি হলো জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে হোক, আইন হোক, যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করা হচ্ছে, সেসব বিষয়ে মাথা ব্যথা নেই সরকারের মধ্যে। এটি কি সেই অংশ দ্বারা পরিচালিত হচ্ছে? সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কি ওই স্বাধীনতা বিরোধী ওই শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে? আমি সেটা না বললেও বলবো, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে জিনিসটা বুঝবার জন্য। যদি সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস যারা করে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে বা না করে, তাইলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ রিয়েলি বিপদে আছে। আমি আরেকটা প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, বা আমরা মোটামুটি জেনে গেছি যে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ডক্টর ইউনূসের একটা তৎপরতা ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপি সেই জায়গা থেকে বেঁচে গেছে বলে অনেকেই মনে করেন। আহ ডক্টর ইউনূসের খেলা কি তাহলে সম্পূর্ণভাবে থেমে গেল, বা যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কাছে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আপনাকে তাই মনে হয়? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনটা আপনি আমার 3-4 দিন 5 দিন আগে একটা বক্তব্য যদি শুনেন, তাহলে দেখবেন আমি বলছিলাম যে বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার ত্যাগ তিতিক্ষা, তার এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানে 1/11 পর থেকে তার যে 5ই আগস্ট পর্যন্ত জনাব ফখরুল ইসলামের যে ত্যাগী ভূমিকা, তার যে জেল জুলুম অত্যাচার সহ্য করার যে ইতিহাস, হি ইজ দ্য বেস্ট পারসন টু বি দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এটা আমি কিন্তু এই 5 দিন আগে কথাটা বলছি। তারপরও বলছিলাম, এরপরও আমি বলবো যে আমাদের দলে অনেক মানে ত্যাগী ব্যক্তি আছে, সিনিয়র ব্যক্তি আছে, রাজনীতিবিদদের থেকে একজন হওয়া প্রয়োজন। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামটা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। উনি হয়েছে, আমি খুশি হয়েছি, উনাকে অভিনন্দন জানাই। কিন্তু ইউনূসের যে চক্রান্তটা ছিল, সেই চক্রান্তটা এত বড় ছিল, কোনো কারণে যদি জনাব তারেক রহমান সাহেবের উপরে দায়িত্ব দিয়েছিল পার্টি, কোনো কারণে যদি উনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করতেন, আজকে থেকেই আমার ধারণা দেশ ভিন্ন পথে চলবে। কারণ ইউনূস সাহেব হলো কনস্পাইরেটর, হি ইজ এন ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর। তিনি বাংলাদেশের কোনো কিছু ভালোতে উনি বিশ্বাস করেন না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী না, স্বাধীনতার সংগ্রামেও বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধেও বিশ্বাস করেন না, তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে যায়নি। এটা আমরা পরে জানতে পারছি, অথচ তিনি নোবেল লরিয়েট, এটাও সত্য। মুসলমানের ছেলে নোবেল পাইছে, এটা আমাদের জন্য গৌরবের ছিল। কিন্তু 18 মাসের যে দেশ শাসন, সেই দুঃশাসনে মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস সাহেবের একটা পিঠ একরকম, আর একটা পিঠ একদম অন্ধকার। সেই অন্ধকারের দিকটাই ইনি বাংলাদেশ সম্পর্কে গত 18 মাস প্রয়োগ করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে, একটা বেয়াদব ছেলে পেলে রাষ্ট্র হিসাবে 4টে জেনারেশনকে ধ্বংস করে দিয়ে এই দেশকে একদম জাহান্নামের দিকে নিয়ে গেছে তার আমলে। কাজে ইউনূস সাহেবের মতো লোক রাষ্ট্রপতি হবে কোনোদিন আমি বিশ্বাস করে নাই। আর হইলে পরে দেশের ক্ষতি হইতো। তবে ইউনূস সাহেবের খেলা শেষ হয়ে গেছে, এইটা আমি মনে করি না। ইউনূসের খেলা থামেনি,
এবং ইউনূস রাষ্ট্রপতি না হওয়াতে দেশ অনেকভাবে বেঁচে গেছে, বিএনপিও বেঁচে গেছে। কিন্তু ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের অনেকেই এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গেছে, বিএনপি প্রশাসনের মধ্যে রয়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ এখনো বিএনপি সরকারের মধ্যে রয়েছে, মন্ত্রী পরিষদে রয়েছে। বিএনপি কেন তাদের থেকে দূরে সরতে পারছে না বা তাদেরকে এখনো রেখে দিয়েছে? আমার উত্তরটা একই। ইউনূস সাহেবকে চিনতে না পারলে, জামাতকে চিনতে না পারলে, ওইসব দুষ্ট ছেলে পেলেদেরকে চিনতে না পারলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনবে, এটা আমি মনে করি। আমার এই প্রশ্নের উত্তরটা একই। এখানে বুঝতে পেরেছি। বিএনপিকে সঠিকভাবে গণতান্ত্রিক প্রসিডিউর প্রয়োগ করে মানুষের মতামত অনুসারে সমস্যার যতটুকু আছে সব সমস্যার সমাধান বিএনপি বা কোনো সরকার করতে পারবে এটা আমি মনে করি না। তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এটাই বাস্তব। সমাধান না করতে পারলে কিন্তু দেশ আবার বাজে দিকে ফেরত যাওয়ার সম্ভাবনা আছে। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমরা দেখেছি এর আগে 2024-এর পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর 32 নম্বরে যারাই শ্রদ্ধা জানাতে গেছে বাধা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবার 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আমি আপনাকে একটা কথা বলি, 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তার পরিবারের হত্যাকাণ্ড নিশ্চিতভাবে এই দেশের জন্য একটা মস্ত বড় ট্র্যাজেডি এবং এই দেশের রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তনের একটা সাংঘাতিক ধরনের মর্মান্তিক একটা বিষয়। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা, এটা আপনি জানেন আমি কি করছি না করছি 15 আগস্ট, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি বলবো রাজনীতি হলো ইটস এ কোয়েশ্চেন অফ পাওয়ার অফ অর্গানাইজেশন। আপনি আপনার রাজনৈতিক শক্তি দিয়ে যদি আপনি মোকাবেলা না করতে হবে পারেন, তাহলে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে 15 আগস্টে। আর বাস্তবে ধারণ করতে চাইলে তাদের সাংগঠনিক শক্তি যদি কোনোদিন আসে তারা করতে পারবে। এখন তো তাদের কোনো সাংগঠনিক শক্তি নাই এবং বাংলাদেশ সে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটার চেয়ে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না। ওইগুলো আমি বহুবার জীবনে হাজার হাজার বার বলেছি, কোনো মূল্যায়ন হয় নাই কোথাও। আজকেও বলছি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যদি আপনাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে হয়, বঙ্গবন্ধুর নামে এই করতে হয় ওই করতে হয়, তাহলে ইটস এ পলিটিক্যাল গেম, ইটস এ পলিটিক্যাল ফাইট। ইউ আর টু উইন ওভার দি গেম থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন নাই, পিলার নাই, হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা তার স্মরণ করবে 15 আগস্টে। আবার যারা ভালোবাসে না তাকে অভিসম্পাদ দিবে। কিন্তু ভালো যারা বাসে তারা যদি বঙ্গবন্ধুকে স্বনামে এবং স্বনামে বলবো না, বাস্তবে প্রতিষ্ঠিত করতে হয়, দে মাস্ট কাম আউট সাকসেসফুল থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। কিন্তু এখন তো তারা নাই, কোথায় তারা নাই। তো এই জন্য আমি দায়ী করব 15 বছরের শেখ হাসিনার শাসনকে। আমি বারবার বলতাম শেখ হাসিনা আপনি চলে যাবেন কিন্তু একজন মহান ব্যক্তির ধ্বংস করে যাবেন, আপনার মহান পিতাকে ধ্বংস করে যাবেন, এটা আমি বারবার বলতাম তখন। আজকে দেখেন আমার কথাটা সত্য কিনা। 15 আগস্ট আসবে যাবে, এটা খুব বড়